হঠাৎ কেমন যেন পরিবর্তন লক্ষ্য করলাম আমার স্ত্রী কেয়ার চালচলন, কথাবার্তা ও ভাবভঙ্গিমায়। যে মানুষটা প্রতি রাতে আমার বুকের উপর মাথা রেখে ঘুমতো, সেই মানুষটা এখন আর আমার বুকের উপর ঘুমোয় না। বিছানায় শুয়ে উল্টো দিকে ফিরে মোবাইল টিপাটিপি করে। কিছুটা অবাক হলেও ও কোনো প্রশ্ন করেনি, শুধু কিছুদিন আগের কেয়ার সাথে এখনকার কেয়াকে খুঁজে থাকি। আমি যখন বাসায় ফিরতাম, হাত মুখ ধোয়ার আগেই কেয়া দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরতো। আমি নিজেকে ছাড়িয়ে নিতে চাইতাম, কিন্তু কিছুতেই আমাকে ছাড়তে চাইতো না। আমি এক প্রকার জোর করে বুক থেকে কেয়ার মাথা তুলে বলতাম, আগে একটু ফ্রেশ হতে দিবে তো। কেয়া অভিমানের সুরে বলতো, সারাটা দিন অফিসে থাকো, তোমাকে একটু দেখতেও পাইনি, খুব কষ্ট হয়েছে, তাই কষ্টটা দূর করার জন্য তোমার বুকে একটু মাথা রেখেছি, তাও রাখতে দিচ্ছ না। সময় তো ফুরিয়ে যায়নি, আমি আগে ফ্রেশ হয়ে নেই, তারপর না হয় আমাকে জড়িয়ে ধরে শুয়ে থেকো। অভিমান করে বলতো, ঠিক আছে যাও, আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি আমাকে ততটা ভালোবাসো না, তাই তো কাছে আসতে চাইলেও দূরে সরিয়ে দাও। আমার কাছে ওর অভিমানটা খুব ভালো লাগতো। আমি আবার হাত বাড়িয়ে ওর বুকের সাথে জড়িয়ে নিতাম। কেয়ার মুখে হাসি ফুটতো। খাবার টেবিলে প্রতিদিন ওকে আমার খাইয়ে দিতে হতো। আমার হাতে না খেলে নাকি ওর পেট ভরে না, ছোট বাচ্চাদের মতো বায়না ধরতো, তাই আমি ওকে খাইয়ে দিতাম। ও খাবার খাওয়ার সময় মুচকি মুচকি হাসতো। আমি জানতে চাইতাম, কি হয়েছে, হাসছো কেন? কেয়া আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলতো, যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে, বাকিটা সময় আমি যেন জিন্দা মরা। জিন্দা মরা হবে কেন? সারাদিন বাসায় একা একা থাকি, কারোর সাথে কথা বলার মতো মানুষ খুঁজে পাই না। তোমাকে কল করলেও তুমি সবসময় কল রিসিভ করো না। তোমাকে দেখতে ইচ্ছা করলেও বাটন মোবাইল থেকে তো আর দেখা করার সুযোগ নেই, তাই জিন্দা মরার মতো পড়ে থাকতে হয়। ও তাই? তো এখন কি করতে পারি বলো? আমাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দাও। তুমি যখন অফিসে থাকবে তখন তোমাকে আমি ভিডিও কল দিয়ে দেখবো, সরাসরি তোমার সাথে কথা বলতে পারবো, মনটা ভালো থাকবে। আমি কেয়ার কথা শুনে মনে মনে ভাবলাম, কথাটা খারাপ বলেনি, ঠিক আছে, আগামীকালকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিব। কেয়ার মুখে যেন রাজ্যের হাসি ফুটলো। মোবাইল কিনে দেবার পর থেকে আমি অফিস থেকে ফিরলে মোবাইলের দিকে তাকিয়ে দরজাটা খোলে, দরজা খুলে আবার আমার দিকে না তাকিয়ে হাঁটতে হাঁটতে বাসার ভেতরে চলে যায়। এখন আর অফিস থেকে ফিরলে দৌড়ে এসে জড়িয়ে ধরে না, আমার বুকে মুখ লুকিয়ে আমার শরীরের গন্ধ নেয় না। সারাদিন মোবাইলে সিরিয়াল দেখে, এখনো তো সিরিয়াল দেখছে, থাক দেখুক, আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা অফিসে আবার জরুরি কাজ আছে, আমি ৯-৬ না ভেবে ঘুমিয়ে পড়লাম। আপনি আমার শাশুড়িকে উল্টাপাল্টা কথা কেন বলেছেন? আমার কোনো দায় পড়েনি যে আপনার শাশুড়িকে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবো। শুধু মিথ্যা কথা নয়, আপনি আমার নামে বানিয়ে বানিয়ে বদনামও করেছেন। একদম উল্টাপাল্টা কথা বলবেন না, আপনার নামে বদনাম করার মতো সময় আমার হাতে নেই। অহেতুক আমার নামে মিথ্যা কথা বলবেন না। এক কথায় দু কথায় দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। সকালবেলা আমার হঠাৎ ঘুম ভেঙে গেল চেঁচামেচির শব্দে। শোয়া থেকে উঠে বসলাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম ৯টা বাজে। কি ব্যাপার, এত সকালবেলায় কে চেঁচামেচি করছে? ভাবতে ভাবতে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেলাম। রুম থেকে বের হতেই দেখলাম দরজার সামনে দাঁড়িয়ে পাশের ফ্ল্যাটের ইভা ভাবির সাথে তর্ক করছে কেয়া। আমি কাছে গিয়ে দাঁড়াতেই ইভা ভাবি বলল, ভাই আপনার কাছে বিচার দিলাম, আপনার বউ কারণে অকারণে আমার শাশুড়িকে আমার নামে ৯-৬ বোঝায়, বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলে, আমি যেটা করি না সেটাই বেশি বলে। কেয়া হুঙ্কার ছেড়ে বলল, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমি কারণ ছাড়া কিছু বলি না, আপনি কারণ ছাড়াই কথা বলেন। আপনার মধ্যে ইদানিংকাল কেমন জানি একটা বাজে স্বভাব ভর করেছে। কি বললেন? আমার মধ্যে বাজে স্বভাব? এত বড় কথা আপনি বলতে পারলেন? এই তুমি কি শুনতে পাচ্ছ না এই মহিলা তোমার স্ত্রীকে কি সব কথা বলছে? আমি কি বলবো কিছুই বুঝতে পারলাম না, শুধু বললাম, আন্টি কোথায়? বাসায় আছে? আমি আগে আন্টির কাছ থেকে শুনে নেই কে আপনার নামে কি কি বলেছে, তারপর আমি বিচার করব। ভাবি বলল, আম্মা তার বোনের বাসায় গেছে, আগামীকাল আসবে। তাহলে আমি আগামীকালকে আন্টির কাছে জিজ্ঞাসা করে নেই, সরাসরি কথা বললে হয়তো বিষয়টা সমাধান করা যাবে। ঠিক আছে বলে ইভা তার বাসার দিকে চলে গেল। আমি কেয়াকে বললাম, সত্যি কি তুমি ভাবির নামে আন্টির কাছে কিছু বলেছ? চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, বাদ দাও, আন্টি যখন আসবে তখন তার কাছে না হয় জিজ্ঞাসা করে নিও আমি তাকে কি বলেছি, বলে বাসার ভেতরে চলে গেল। আমি আসলে বুঝতে পারলাম না কে আমার দিকে এভাবে তাকালো কেন। আমি কি খুব ভুল কিছু জিজ্ঞাসা করেছি? ভাবতে ভাবতে আমিও বাসার ভেতরে প্রবেশ করলাম। অফিস থেকে বাসায় ফিরে ড্রয়িং রুমে প্রবেশ করতে দেখলাম আমার শাশুড়ি মোমেনা বেগম ড্রয়িং রুমে বসে আছে। আমি পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম দিলাম। তিনি আমার সালামের উত্তর দিয়ে আমাকে বসতে বলল। আমি তার পাশে বসলাম। তার মুখ দেখে বুঝতে পারলাম সে কিছুটা চিন্তিত। আমি জানতে চাইলাম, কি হয়েছে আম্মা? আপনাকে চিন্তিত মনে হচ্ছে। তোমার সাথে কি কেয়ার কোনো ঝগড়াঝাটি হয়েছে? না তো, আমার সাথে কোনো ঝগড়াঝাটি হয়নি। আমাদের সাথেও তো কোনো ঝগড়াঝাটি হয়নি, কিন্তু ইদানিংকাল আগের মতো আমার খোঁজ খবর নেয় না। আমি কল করলেও আগের মতো রিসিভ করে না, কথা বলে না। ওর কি হয়েছে বাবা, তুমি কি কিছু বলতে পারো? আমি অবাক হয়ে বললাম, সমস্যাটা আমার সাথেও হচ্ছে, আমিও বুঝতে পারছি না হঠাৎ কেয়া কেন এমন বদলে গেল। এমন সময় কাজের মেয়ে সুলতানা কান্না করতে করতে ড্রয়িং রুমে প্রবেশ করলো। আমি আর শাশুড়ি অবাক হয়ে দাঁড়িয়ে গেলাম। আমি জানতে চাইলাম, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আমি আর আপনার বাসায় কাজ করব না। কেন, কি হয়েছে? ভাবি ইদানিংকাল আমার সাথে খুব খারাপ আচরণ করে। আমি আরো 3 বারই কাজ করি, কোনো বাড়ির
মালিকের বউ আমার সাথে এমন ব্যবহার করে না, কিন্তু আপনার বউ এই কিছুদিন যাবত আমার সাথে যাতা ব্যবহার করে, আমাকে ছোট লোক বলে। আমি আমার শাশুড়ির দিকে তাকালাম, সেও অবাক হয়ে আমার দিকে তাকালো। কি বলবো বুঝতে পারছিলাম না, শুধু সুলতানাকে বোঝানোর জন্য বললাম, ঠিক আছে তুমি এখন বাসায় যাও, তোমার সাথে কেন খারাপ আচরণ করে এর বিচার আমি করব। আমি জানি আপনি বিচার করবেন না, যাওয়ার আগে একটা কথা বলে যাই, আপনার বউকে সামলান। ইদানিংকাল তারে মোবাইলের রোগে ধরছে, মোবাইলে সিরিয়াল দেখে আর ওই ভিলেন মহিলার মতো ব্যবহার করে। বলেই হনহন করে সুলতানা বাসা থেকে বের হয়ে গেল। আমার শাশুড়ি বলল, তুমি কি ওকে মোবাইল কিনে দিয়েছো? হ্যাঁ আম্মা, একা একা বাসায় থাকে, কে আমাকে অনুরোধ করলো সেজন্য মোবাইল কিনে দিয়েছি। এবার আমি বুঝতে পেরেছি। আম্মা কি বুঝতে পেরেছেন? বেডরুমে চলো, তারপর তোমাকে বুঝিয়ে বলছি। বলে আমার শাশুড়ি আমার হাত ধরে বেডরুমের দিকে পা বাড়ালো। বেডরুমের ভেতরে ঢুকে দেখলাম বিছানার পাশে দাঁড়িয়ে কেয়া হাতে মোবাইল নিয়ে সিরিয়াল দেখছে আর রাগে ফুসফুস করছে আর পায়চারি করছে। আমরা পাশে গিয়ে দাঁড়ালাম, সেদিকে তার কোনো খেয়াল নেই। আমার শাশুড়ি রাগান্বিত হয়ে কেয়ার হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিল। কেয়া রাগান্বিত হয়ে তার মাকে বলল, তোমার এত বড় সাহস, তুমি আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়েছো, এর পরিণতি কি হতে পারে তুমি ভেবে দেখেছো? আমার শাশুড়ি উত্তেজিত হয়ে কেয়ার গালে কষে চড় বসিয়ে দিয়ে বলল, এর পরিণতি তুই বুঝতে পেরেছিস? আমি চমকে উঠলাম। কেয়া গালে হাত দিয়ে ছলো ছলো চোখে তার মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু তুমি আমাকে মারলে? তোকে মারতে আমি বাধ্য হলাম, কারণ তোর হুঁশ ফেরানোর দরকার ছিল। আমি কি বেহুশ ছিলাম নাকি? অবশ্যই তুই বেহুশ ছিলি। মোবাইলে সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের মতো ডায়লগ বাজি শুরু করেছিস। আমার সাথেও তুই ডায়লগ দিয়ে কথা বলছিস, কাজের মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছিস, নিজের স্বামীকে অবহেলা করছিস। আমি তোর মা, আমি তোকে কল দিলেও সেটা তুই রিসিভ করিস না, আগের মতো আমার খোঁজ খবর নিস না। এর সবগুলো কারণ হলো এই মোবাইল। কিন্তু এই মোবাইল আমরা ভালো কাজে ব্যবহার করতে পারতাম, কিন্তু ভালো কাজে ব্যবহার না করে খারাপ কাজেই বেশি ব্যবহার করছিস। যেমন তুই সারাদিন মোবাইল নিয়ে সিরিয়াল দেখছিস, আবার অনেকে এই মোবাইলে ব্যবহার করে অনলাইন জুয়ায় আসক্ত হয়েছে, বাজে ভিডিও বানাচ্ছে। এই সমাজটা রসাতলে চলে যাচ্ছে। আমি একটু আগ বাড়িয়ে বললাম, আম্মা আপনার মেয়ে ওইসব সিরিয়াল দেখে আশেপাশের প্রতিবেশীদের সাথেও ইদানিংকাল খারাপ আচরণ করছে। আমি তো সেটাই বললাম, ওর মাথা থেকে মোবাইলের পোকা বের করতে হবে। আজ থেকে ওর মোবাইলে বিদেশি সিরিয়াল দেখা বন্ধ, মোবাইল ব্যবহার করাই বন্ধ। কিন্তু আমি সিরিয়াল না দেখে থাকবো কি করে? আগে যেভাবে থাকতিস সেভাবেই থাকবি। এসব সিরিয়াল আমাদের ভালো কিছু শেখায় না, সমাজের মানসিকতা নষ্ট করে। আম্মা আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আপনার মেয়েকে এটাও বলে দিন, ও যদি আগের মতো স্বাভাবিক হতে না পারে তাহলে ওকে আপনি আপনার সাথে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন। কথাটি শুনে কেয়া চমকে উঠল, কাপা কাপা গলায় বলল, আমি কথা দিচ্ছি আর আমি কখনোই মোবাইলে সিরিয়াল দেখবো না, আর কারণ আমি বদনাম করব না, তোমাদের অবহেলা করব না। প্রিয় ভিউয়ার্স, এমনটাই তো অনেক পরিবারের মধ্যে হচ্ছে, যেমনটা গল্পে হয়তো ফুটিয়ে তুলতে পারিনি। আসলে এগুলো আমাদের সমাজের অবক্ষয়। সংস্কৃতি যদি ভালো কিছু না উপহার দিতে পারে, ভবিষ্যৎ প্রজন্ম তো অধঃপতনের দ্বার প্রান্তে চলে যাবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনায় ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।